এই গল্পটি হচ্ছে রাহেলার। রাহেলার বিয়ে হয়েছিল ঢাকা শহরে। রাহেলার সংসারে তার স্বামী আর একটি ছেলে একটি মেয়ে ছিল। রাহেলার স্বামী অনেক ধৈর্যশীল এবং কি বুঝদার ব্যক্তি ছিল। অন্যদিকে রাহেলা ছিল আনন্দ উল্লাস করার ব্যক্তি। সে অনেক টাকা পয়সা খরচ করত। রাহেলা দামি দামি হোটেলে সবসময় খাবার খেতে পছন্দ করত এবং কি দামি দামি কাপড় চোপড় পরতে ভালোবাসতো। মাঝে মধ্যে পার্টিতে গিয়ে বান্ধবীদের সাথে আনন্দ ফুর্তি করতে ভালোবাসতো। এজন্য রাহেলার বাড়িতে আলতু ফালতু টাকা খরচ করত। সে যে কোনো জায়গায় গিয়ে আলতু ফালতু টাকা খরচ করত। এজন্য রাহেলার স্বামী রাহেলাকে আলতু ফালতু টাকা খরচ করতে নিষেধ করে। কিন্তু রাহেলা তার স্বামী আনিসের কথা শুনতো না। দেখো আনিস, কত সুন্দর শাড়ি, এটি আমার বান্ধবী নাজিয়া সেই ক্লাবের পার্টিতে পরেছিল, তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এই শাড়িটি আমিও নেব। 4-5 দিন আগে তুমি 3টি শাড়ি নিলে, এখন আবার কেন শাড়ি নিবে? এমনিতে তোমার আলমারিতে অনেকগুলো শাড়ি রাখা আছে, তারপরও কেন এখন তুমি শাড়ি নিবে? ওগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, এমনকি ওর কালারগুলো নষ্ট হয়ে গেছে। ওই শাড়িগুলো যদি আমি পার্টিতে পরে যাই তাহলে আমার বান্ধবীরা আমাকে অসম্মান করবে। ওই শাড়িগুলো পরে আমি যেতে পারবো না অনুষ্ঠানে। এজন্য এখন আমাকে কিছু নতুন শাড়ি নিতে হবে। আর আনিস, তুমি যখন তখন আমাকে খালি আলতু ফালতু টাকা খরচ করার কথা বলে জ্ঞান দিবে না। রাহেলা, তুমি কখন বুঝতে পারবে যে এখন যদি টাকা পয়সা হিসাব করে খরচ না করি তাহলে ভবিষ্যতে আমাদের জীবনের মান উন্নতি ভালো হবে না। আর এখন যদি আলতু ফালতু ভাবে টাকা খরচ করি তাহলে ভবিষ্যতে আমাদের জীবনে অনেক কষ্ট আসতে পারে। আর আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তো কিছু টাকা পয়সা জমা করে রাখতে পারো। ওগো আনিস, এখনো ছেলে মেয়েরা বড় হতে অনেক সময় বাকি আছে, আর তুমি খামাখা চিন্তা করছো। তুমি চিন্তা করিও না, তুমি ঘরে গিয়ে বসো, বিশ্রাম করো। আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি, দেখবে চা খেলেই তোমার অনেক শান্তি লাগবে। এইভাবে রাহিলা আনিসকে সান্ত্বনা দিয়ে সেইখান থেকে চলে যায়। জানি না এই রাহেলা আমার কথা কখন বুঝতে পারবে। একে বোঝানোর চাইতে তো কলার গাছকে বোঝানো অনেক ভালো। পরের দিন সকালবেলায় রাহেলা আনিসকে এসে বলে, আনিস, আমাকে আজকে 4,000 টাকা লাগবে। বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে, কিছু সংসারের মশলাপাতি নিয়ে আসতে হবে। তোমাকে তো আমি 5 দিন আগে 4,000 টাকা দিয়েছি, ওইগুলো কি করেছো? হ্যাঁ আনিস, দিয়েছিলে তো, এগুলো খরচ হয়ে গিয়েছে। এখন খরচ অনেক বেড়ে গিয়েছে। তুমি কি জানো এখন সংসার চালাতে কত খরচ? সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। যে সংসারে খরচ করে সেই জানতে পারে কত খরচ। সংসারে জিনিসপত্র নেওয়ার পর যে টাকাগুলো বাঁচে সেই টাকাগুলো তো তোমার কাছে রাখতে পারো জমা করে। আনিস, তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমাকে অনেক বেশি টাকা দিয়েছিলে। আমার কাছে যে অল্প কিছু টাকা বেঁচেছিল সে দিয়ে আমি একটা শাড়ি নিয়েছি, তাও আবার ডিসকাউন্টের শাড়ি। এখন বেশি কথা না বলে আমাকে তাড়াতাড়ি 4,000 টাকা দাও। আনিসের মনে না চাইতেও রাহিলাকে 4,000 টাকা দিতে হয়। রাহিলা টাকা নিয়ে বাজারে যায়, দোকানে গিয়ে সংসারের কিছু জিনিসপত্র নেই। তারপরে তার কাছে যেগুলো টাকা বেঁচেছিল, আগের অভ্যাস, যেগুলো জিনিসের দরকার নেই সেগুলো জিনিস কিনে নেই। এরপর ওর কাছে কিছু টাকা বেঁচে যায়। পরে সে বাড়ি ফিরে যেতেছিল, তখন তার সামনে একটি কসমেটিকের দোকান দেখতে পায়। সেই কসমেটিকের দোকানে গিয়ে রাহিলা কিছু কসমেটিক পছন্দ হয়ে যায়। পরে সে কসমেটিকগুলো রাহিলা কিনে নেয়। কসমেটিক কেনার পরে সে বাড়ি ফিরে আসে। বাড়ির ভিতরে আনিস চেয়ারে বসেছিল। রাহেলা, তুমি এত সময় পর আসলে? আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ আনিস, আমি কিছু সংসারের জিনিসপত্র নিচ্ছিলাম, এর জন্য আমার কিছু সময় দেরি হয়েছে। আনিসকে কি কসমেটিকের কথাগুলো বলবো? যদি তাকে বলি তাহলে সে অনেক রাগারাগি করবে। না না, এসব কথা বলা যাবে না। আমাকে এই কসমেটিকগুলো লুকিয়ে রাখতে হবে, আলমারির ভিতরে রেখে দিতে হবে। আম্মু, আমার মাস্টার তোমাকে কালকে ফেরার জন্য ডেকেছে। ঠিক আছে সোনামণি, কালকে আমি তোমার সাথে তোমাদের স্কুলে গিয়ে মাস্টারের কাছে ফিস জমা দিয়ে আসবো। এখন তোমরা যাও, গিয়ে খেলাধুলা করো। শুনতে পেলে? কালকে বাচ্চাদের স্কুলে ফিস জমা দিতে হবে। আমাকে এখন 1,500 টাকা দাও। আমি তো তোমাকে কালকেই 4,000 টাকা দিলাম, ওর ভিতর থেকে ফিস দাও। ওগো, এসব টাকা তো খরচ হয়ে গিয়েছে।
কি এমন কিছু নিয়েছো যে সব টাকা খরচ হয়ে গেছে? সংসারে অনেকগুলো জিনিস নেওয়ার দরকার ছিল, তাতে সবগুলো টাকা খরচ হয়ে গিয়েছে। রাহেলা, আমি তোমাকে বারবার বলেছি সংসারে যতটুকু জিনিস নেওয়ার দরকার পড়বে ততটুকুই নিবে তুমি। হ্যাঁ, আমার মনে আছে যতটুকু সংসারে দরকার ছিল জিনিসের আমি ততটুকুই নিয়েছি, কিন্তু সংসারে তো অন্য আরো খরচ আছে যেটা তুমি জানবে না। সংসার আমি চালাই, আমি জানি সেটা, এজন্য আমি সংসারের ব্যাপারে তোমার চাইতে বেশি জানি। এখন বেশি কথা না বলে আমাকে তাড়াতাড়ি টাকা দাও। আনিস রাহেলার কথার ওপর কিছু বলতে পারতো না। তখন আনিস রাহেলাকে ১,৫০০ টাকা দিয়ে দেয়। এক দিনের কথা, শহরের এক রাস্তা দিয়ে আনিস যাচ্ছিল, তখন তাকে একটি কার অ্যাক্সিডেন্ট করে দেয়। তখন সেখানে কিছু লোকজন আনিসকে হাসপাতালে তাড়াতাড়ি ভর্তি করে। হাসপাতাল থেকে রাহেলাকে মোবাইল করে আনিসের অ্যাক্সিডেন্টের খবর দেয়। খবর শুনে রাহেলা তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে পৌঁছে যায়। ডাক্তার মশাই, আমার স্বামী কোথায়? কি হয়েছে তার? এখন কি সে ভালো আছে? আমার স্বামী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এই হাসপাতাল থেকে আমাকে ফোন করা হয়েছিল। কি হয়েছে আমার স্বামীর? এখন ভালো আছে তো? বলেন ডাক্তার মশাই। কি আপনার স্বামীর নাম কি আনিস? জি, সে আমার স্বামী। দয়া করে বলেন কি হয়েছে তার? ও অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার মেরুদণ্ডে আঘাত পেয়েছে। এখন তার অপারেশন করে মেরুদণ্ড ঠিক করতে হবে। ডাক্তার মশাই, আমি কি তার সাথে দেখা করতে পারবো? না না, ওর সাথে দেখা করতে পারবে না। তুমি যদি দেখা করতে চাও তাহলে দূর থেকে দেখা করতে পারবে। রাহিলা যখন দূর থেকে আনিসকে দেখছিল তখন দেখতে পেল আনিস অনেক খারাপ অবস্থায় শুয়ে আছে। আনিস পুরোপুরি অজ্ঞান হয়ে বেডে শুয়েছিল। ডাক্তার মশাই, আমার স্বামীর জ্ঞান নেই কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাকে অনেক আঘাত লেগেছিল, এজন্য ব্যথা করছিল। এজন্য আমি তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুমিয়ে রেখেছি। আপনি এখন এক কাজ করেন, তাকে অপারেশন করা লাগবে। আপনি এক্ষুনি তাড়াতাড়ি কাউন্টারে গিয়ে 2.5 লাখ টাকা জমা করেন, তাহলে আমরা অপারেশনের জন্য জিনিসপত্র রেডি করতে পারবো। আমাদের কাছে এখন বেশি সময় নেই, এখন বেশি সময় নষ্ট করা চলবে না। স্যার, 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা তো আমার কাছে নেই। এত টাকা আমি কোথা থেকে পাবো? দেখেন ম্যাডাম, আপনি যদি চান যে আপনার স্বামী তাড়াতাড়ি অপারেশন করতে, তাহলে আপনাকে তাড়াতাড়ি 2.5 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। আপনি যত দেরি করবেন ততই আপনার স্বামীর অবস্থা খারাপের দিকে যাবে। যদি বেশি করেন তাহলে হয়তোবা তাকে আর ভালো করা সম্ভব হবে না। পরে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। না ডাক্তার মশাই, আপনি এসব কথা বলবেন না। আপনি তাড়াতাড়ি আমার স্বামীর অপারেশনের ব্যবস্থা করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যে করে হোক 2.5 লক্ষ টাকার ব্যবস্থা করছি। রাহেলা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। রাহেলা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, কার কাছ থেকে টাকা নিয়ে আসবে। তখন রাহেলা তার ভাইয়ের কথা মনে হয়। রাহেলা তখন তার ভাইয়ের বাড়ি যায়। বাড়িতে তার ভাইকে দেখতে পেল না, কিন্তু তার ভাবিকে দেখতে পেল। রাহেলা তার ভাবির কাছে সাহায্য চাইলো। ভাবি, আনিসের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার মেরুদণ্ড অনেক আঘাত পেয়েছে। মেরুদণ্ড ভেঙে গেছে। এখন তাকে অপারেশন করা লাগবে। তার জন্য 2.5 লক্ষ টাকার প্রয়োজন। ভাবি, আমাকে 2.5 লক্ষ টাকা ধার দিন, আমি পরে আপনাদের টাকা পরিশোধ করে দেব। রাহেলা, তুমি তো জানো তোমার ভাইয়ের কত টাকা ইনকাম করে, আর এদিকে তো সংসারে অনেক খরচ লাগে। 2.5 লক্ষ টাকা, এত টাকা তো আমাদের কাছে নাই। ভাবি, না হলে তো কমসে কম আমাকে 1.5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন। রাহেলা, যে টাকা তোমার ভাই ইনকাম করে এতে আমাদের অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। এর মধ্যে তোমাকে কিভাবে টাকা দিব আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। তুমি কেন তোমার দেওরের কাছে গিয়ে চাচ্ছ না? সে তো সরকারি চাকরি করে, সে তোমাকে অবশ্যই সাহায্য করতে পারে। রাহেলা হতাশা ভরা মন নিয়ে সেইখান থেকে চলে যায়, আর সে তার দেবরের কাছে গিয়ে তার কাছে টাকা চায়। কিন্তু সেখানেও এরকমটাই হয়, তার দেবর তাকে টাকা না দেওয়ার কথা বলে দেয়। তার দেবর তাকে টাকা না দেওয়ার কারণে অনেক তালবাহানা করতে থাকে। পরে রাহেলা বুঝতে পারে যে বিপদের সময় কেউ সাহায্য করে না। এখন তার কাছে অন্য কোনো উপায় ছিল না, কিন্তু সে অনেক হতাশা হয়েছিল। তখন রাহেলা তার বাড়ি চলে আসে, আর বাড়ি এসে তার ঘরের ভিতর তাকিয়ে দেখতে থাকে। দেখতেছিল আর বলতেছিল,
এখন আমি টাকা কোথা থেকে পাবো, কার কাছ থেকে পাবো? আগে থেকে যদি আলতু ফালতু টাকা খরচ না করে কিছু টাকা জমিয়ে রাখতাম তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। আনিস ঠিকই কথা বলছিল যে তুমি আলতু ফালতু টাকা খরচ করছো। এখন আনিসের বলা কথাগুলো সব আমার মনে পড়ছে। যদি আগে থেকে কিছু কিছু টাকা করে জমা রাখতাম তাহলে আজ আমার কাছে কিছু টাকা থাকতো। এখন আমি কি করব? আল্লাহ আমাকে একটা পথ দেখাও। এখন মনে হচ্ছে এই বাড়িটি বিক্রি করতে হবে। এই বাড়ি বিক্রি করা ছাড়া এখন তো আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। রাহেলা একজনের কাছে গিয়ে তার বাড়িটি বিক্রি করে টাকার ব্যবস্থা করে। টাকা নিয়ে রাহেলা হাসপাতালে যায় আর সেইখানে কাউন্টারে গিয়ে টাকা জমা করে। তখন আনিসের অপারেশন শুরু হয়। কিছু সময় পর আনিসের অপারেশন ভালোভাবে হয়ে যায়। আনিস তখনও অজ্ঞান অবস্থায় ছিল। রাহেলা, তোমার জন্য খুশির সংবাদ। আনিসের অপারেশন ভালোভাবে হয়েছে, কিন্তু হ্যাঁ, মনে রাখবে তাকে 8 মাস রেস্টে রাখতে হবে। 8 মাস পরে সে আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করবে। ঠিক আছে ডাক্তার মশাই, এখন আনিসকে কবে ছুটি দিবেন? আনিসকে আমাদের হাসপাতালে 10 দিন মতন থাকতে হবে, তারপর তাকে তুমি নিয়ে যেতে পারবে বাসায়। 10 দিন পরে রাহেলা আনিসকে তাদের বাড়ি নিয়ে চলে আসে। আনিস যখন ঘরের দিকে তাকিয়ে দেখতেছিল আর বলতেছিল, রাহেলা, তুমি কাদের বাসায় নিয়ে আসছো? আমাকে আমার বাসায় নিয়ে চলো। ওগো আনিস, এখন এটাই আমাদের বাড়ি। তোমাকে অপারেশন করার জন্য 2.5 লক্ষ টাকা লেগেছিল, কিন্তু সেই টাকা আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করে নাই। এজন্য বাড়িটি বিক্রি করে তোমার অপারেশন করাতে হয়েছে। আনিস, আমি এখন বুঝতে পেরেছি তুমি সব সময় আমাকে আলতু ফালতু টাকা খরচ করার জন্য নিষেধ করতা, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে আলতু ফালতু টাকা খরচ করার কত বড় অন্যায় হয়েছে আমার। কিন্তু আমি তখন কত বোকা ছিলাম যে তোমার জ্ঞানের কথা বুঝতে পারি নাই। দেখো আজকে এইসব সমস্যা আমার কারণে হয়েছে। আমি আগে থেকেই কিছু টাকা পয়সা জমা করতাম তাহলে আমাদের এই ভাড়া বাড়িতে থাকতে হতো না। যেটা হয়েছে সেটা ভালো হয় নাই, তারপরে তুমি বুঝতে পেরেছো যে কিছু কিছু টাকা জমা করা কত দরকার ভবিষ্যতে জীবনের জন্য। এখন আমাদের কাছে আর কিছুই রইলো না, এদিকে তো আমিও অসুস্থ হয়ে পড়ে রইলাম। তুমি বলো এখন আমাদের সংসারটা কিভাবে চলবে, আর এই বাসা ভাড়ার টাকা কিভাবে জোগাড় করবো? ওগো আনিস, তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব কিছু আমার জন্য হয়েছে, কিন্তু তুমি চিন্তা করবে না। আমি 2-1 দিনের ভিতরে কোনো না কোনো জায়গায় কাজের খোঁজ করে নেব আর অনেক পরিশ্রম করে কাজ করব। রাহেলা তার ভুল বুঝতে পারে। সে তার আগের জীবনের বিলাসিতার কোথায় এখন তার অনেক আফসোস হচ্ছিল, আর এখন রাহেলাকে বাইরে কাজ করতে যেতে হচ্ছিল। তারপর রাহেলা সংসারের কাজ, স্বামীর সেবা যত্ন করা, ছেলে মেয়েকে দেখাশোনা করা, রাহেলাকে একসাথে অনেকগুলো কাজকর্ম করতে হচ্ছিল। এখন রাহেলাকে তার আগের কর্মের আফসোস হচ্ছিল। বন্ধুরা, আমি তো আগে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তার জন্য এখন আমাকে সাজা পেতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমরা আমার ভুলের থেকে শিক্ষা নেবে। জীবনে বেঁচে থাকতে হলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, যে বিপদের সময় কাজে লাগে। এজন্য বলছি, তোমরা আলতু ফালতু টাকা নষ্ট করো না। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা জমা করে রাখো। কে জানি কখন কার জীবনে বিপদ আসতে পারে। আমি তো আমার ভুলের কারণে কষ্ট পাচ্ছি, কিন্তু তোমরা আমার জীবনের ভুলের থেকে শিক্ষা নেবে। এতে তোমাদের উপকার হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে।